মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশের জন্ম হয়েছিল বলে এই দিনে গণেশ পুজো করা হয়। গণেশ হলেন প্রথম পূজ্য ও বিঘ্নহর্তা, তাই সরস্বতী পূজার মতন একটি বড় গুরুত্বপূর্ণ কাজের শুরুতে তার পুজো করলে শিক্ষার্থী তথা সমস্ত ভক্তের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয় বলেই মনে করা হয় এবং পূজা সফল হয় বলে বিশ্বাস করা হয়। সুতরাং সরস্বতী পুজোর আগের দিন গণেশ পুজো করা একটি প্রথা, যা জ্ঞান, বুদ্ধি ও শুভ সূচনার নিশ্চিত করে। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর ঠিক আগের দিন অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে হয় গণেশ পুজো। ব্রহ্মবৈবর্ত পুরাণের গণেশখণ্ড অনুযায়ী দক্ষিণের দায়িত্বে সেই সময় ছিলেন কুমার কার্তিকেয় এবং কুমারী অশোক সুন্দরী ছিলেন ধ্যানমগ্ন। সেই সময় দেবাদিদেব কৈলাস ত্যাগ করে ধ্যানমগ্ন হয়েছিলেন কোনো এক উদ্যানে। সেই সময় মাতা পার্বতী একাকিত্বে ভুগছিলেন। একদাই মাতা পার্বতী স্নান সারতে যেয়ে তার গায়ের ময়লা নিঃসরণ করেন এবং স্নান সেরে এসে দেখেন সেই ময়লার দ্বারা একটি সুন্দর বালকের অবয়ব প্রস্তুত হয়েছে। তিনি ফিরে এসে তার প্রাণ প্রতিষ্ঠা করেন এবং বালকের নামকরণ করেন বিনায়ক। তাই এই চতুর্থী তিথিকে অনেকে বিনায়ক চতুর্থীও বলে থাকেন। এরপর ভাদ্র মাসের চতুর্থী তিথিতে বিনায়কের শিরোচ্ছেদের পর দেবাদিদেব হাতির মাথা দিয়ে পুনরায় তার প্রাণ প্রতিষ্ঠা করেন এবং গণদের ইষ্ট দেবতা হিসাবে তার নামকরণ করেন গণেশ। এই সময় তার দ্বিতীয়বারের জন্য প্রাণ প্রতিষ্ঠা হয়, তাই জন্য ভাদ্র মাসের চতুর্থী তিথিকেও গণেশ চতুর্থী বলা হয়ে থাকে। সরস্বতী পুজোর ঠিক আগের দিন আমরা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে আসব। এসে আগে আচমন সারব, হাতে গঙ্গা জল নিয়ে বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতটিকে আবারও একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে আমরা বিষ্ণু স্মরণ করে নেব। বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এই বছর গণেশ পুজো পড়েছে 22শে জানুয়ারি 2026, বাংলার 8ই মাঘ 1432 বৃহস্পতিবার। এই দিন শ্রী শ্রী বিনায়ক চতুর্থী বা শ্রী শ্রী গণেশ চতুর্থী। চতুর্থী তিথি শুরু হচ্ছে 21শে জানুয়ারি রাত্রি ঘন্টা 2:22 থেকে এবং তা স্থায়ী হবে 22শে জানুয়ারি রাত্রি ঘন্টা 1:39 পর্যন্ত। উত্তর দিকে একটি জলচৌকি পেতেছি, তার উপরে লাল রঙের একটি কাপড় বিছিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই পুজোটি মন্দিরের মধ্যেও করতে পারো। আর মন্দিরের সামনে দেখো আমি একটু কিন্তু আলপনা দিয়ে নিয়েছি। গণেশ ঠাকুরকে যেখানে বসাবো সেখানে চাল দিয়ে আমি একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করছি। তোমরা যদি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে না পারো, শুধুমাত্র গোটা আতপ চাল ছিটিয়েও বাপ্পাকে এখানে বসাতে পারো। এখানে স্বস্তিক চিহ্নটা অঙ্কন আমার করা হয়েই গেছে প্রায়। এরপরে আমার কাছে যে বাপ্পার যে একটি মূর্তি আছে মাটির, তাতেই আমি পুজো করছি। তোমরা পাথর বা পিতলের মূর্তিতেও পুজোটি করতে পারো, বা কারোর কাছে যদি চিত্রপট থাকে সেটাতেও কিন্তু পূজাবিধি করতে পারো। না হলে শুধুমাত্র একটু চালের উপরে সুপুরি বসিয়েও কিন্তু গণেশ মূর্তি কল্পনা করে তোমরা পুজোটা সম্পন্ন করতে পারো। এখানে আমি দুই দিকে অর্থাৎ ঋদ্ধিমা এবং সিদ্ধিমাকে বসাবো বলে সামান্য পরিমাণ একটু গোলাকৃতি করে চাল দিয়ে দিচ্ছি। এখানে গোটা আতপ চালের দরকার নেই, তবে অক্ষতর দরকার নেই, একটু আতপ চাল দিয়ে এটা বানালে চলবে। তার উপরে সুপুরিতে মৌলি সুতো বন্ধন করে আমি এখানে ঋদ্ধি সিদ্ধি স্থাপন করছি। কেন গণেশ পুজো একার হয় না, সবসময় ঋদ্ধি এবং সিদ্ধিকে নিয়েই গণেশ পুজো সম্পন্ন করা উচিত। এখানে আমি গামছার মধ্যে একটু গঙ্গা জল নিচ্ছি, তার মধ্যে একে একে অঘরু আর গোলাপ জল মিশিয়ে নিচ্ছি। গোলাপের গন্ধ তো বাপ্পার এমনিই প্রিয়। তোমরা যদি এগুলো না পাও তাহলে এমনি শুধু গঙ্গা জলের মধ্যে একটু গোলাপের পাপড়ি মিশিয়ে নিলেও কিন্তু একই কাজ হয়। এরপরে আমরা জয় গণপতি বাপ্পার জয় বলে তার মূর্তিটি মুছিয়ে নিচ্ছি। একটি উপবীত আমি গণপতি বাপ্পাকে নিবেদন করছি। এরপর আমরা অগ্নিদেবকে আবাহন জানাবো, তার জন্য আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। আমি এখানে তেলের প্রদীপ প্রজ্বলিত করছি, তোমরা চাইলে এর বদলে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো।
গণেশ পুজোয় লাল চন্দনের ব্যবহার হয়, এটা আমরা সবাই জানি। তো এখানে আমি একটু লাল চন্দন বেটে নিচ্ছি, এটা দিয়ে আমি তিলকের ভিডিও করব। আর যে ফুল বেলপাতা যা আমি কিনেছি সেগুলোতেও আমি একটু লাল চন্দন ছিটিয়ে নেব। এরপর আমরা জয় গণপতি বাপ্পার জয় বলে লাল চন্দন এবং সিঁদুর একসাথে মিশ্রিত করে আমরা গণপতি বাপ্পার কপালে 3বার তিলক করব। এদিকে কিন্তু আমি ঋদ্ধিমা এবং সিদ্ধিমাকেও একটু সিঁদুর নিবেদন করব, কেন তারাও এউস্তি। গণপতি বাপ্পার তিলকের উপরে সবসময় একটি গোটা আতপ চাল দিতে হয়, সেটা তুমি 3টেও দিতে পারো, 5টাও দিতে পারো বা 1টাও দিতে পারো। তো দেখো এখানে আমি একটা গোটা আতপ চাল নিয়ে আমি কিন্তু গণপতি বাপ্পার টিপে লাগিয়ে দিয়েছি। এটা পরে পড়ে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা অবশ্যই দেবে। গণপতি বাপ্পার খুবই প্রিয় কয়েকটি ফুল আছে, যেমন লাল রঙের জবা ফুল, এছাড়াও তুমি গোলাপ ফুল দিতে পারো, পদ্ম ফুল দিতে পারো। কিন্তু এখন যেহেতু প্রচণ্ড শীত, তাই খুব একটা বেশি পদ্ম ফুল সব জায়গায় পাওয়া যায় না, ওই জবা আর গোলাপটা দিয়েই তোমরা কাজ সারতে পারো। আর যারা একদমই কিছু পাবে না, তারা এই কমলা রঙের গাঁদা ফুল দিয়েও কিন্তু গণপতি বাপ্পার পূজা করতে পারো। এখানে আমি একটু ফুল শুদ্ধিকরণ করে দিচ্ছি, এরপরে আমি লাল চন্দন ছিটিয়ে নেব ফুলগুলোর মধ্যে। আর এই সুন্দর মালাটা কিন্তু আমি গণপতি বাপ্পার গলায় পরিয়ে দেব। মালাটা পরানোর পর কি অপূর্ব লাগছে গণপতি বাপ্পাকে, একবার একটু তোমরাই দেখে নাও। এইবার যেটা করব, আমি এখানে দেখো 3টি দূর্বা নিয়েছি। এই 3টি দূর্বাকে একটি গাঁট বেঁধে আমি এই যে একটা গাঁট বন্ধন হলো, এই দূর্বাটাকে আমি গণপতি বাপ্পার ডান কাঁধে দেব। যদি তোমাদের ছোট মূর্তি থাকে তাহলে মাথার উপরে দিতে পারো, অথবা ডান পাশে দেবে। এটা খুবই শুভ বলে মনে করা হয়। প্রতি বুধবারও তুমি দিতে পারো, বা প্রতিদিন যদি কেউ দূর্বা নিয়ে আসতে পারো জোগাড় করে, তাহলে তারা এটা প্রত্যেক দিনও করতে পারো। এরপর আমরা ওম গাং গণপতায়ে নমঃ, ওম গাং গণপতায়ে নমঃ, ওম গাং গণপতায়ে নমঃ এই মন্ত্রটি বলে 3বার আমরা গণপতি বাপ্পার পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করব। ঋদ্ধিমা এবং সিদ্ধিমাকেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি। একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশঙ্করং দেবং হেরুম্বম প্রণমামহম এই মন্ত্রটি বলে আমরা গণপতি বাপ্পাকে প্রণাম মন্ত্র জানিয়ে নেব। এরপর আমরা সুন্দর করে ফুল দিয়ে মন্দিরটাকে সাজিয়ে নেব। এখন তো শীতকাল, অনেক ধরনের ফুলই পাওয়া যায়, তাই যে কোনো মন্দিরকেই সুন্দর করে ফুল দিয়ে সাজাতে কিন্তু কোনো অসুবিধা থাকে না আমাদের। এবার একটা আর্থিক টোটকা আমি তোমাদেরকে দেব বন্ধুরা। এই দিন আমরা বিনায়ক চতুর্থীর দিন একটি পান, সুপুরি, একটি হরিতকি এবং একটি কাঁচা টাকা আমরা গণপতি বাপ্পাকে নিবেদন করব। এটি সারা রাত গণপতি বাপ্পার কাছে থাকবে এবং তার পরের দিন তুমি পানটাকে জলে দিয়ে দেবে এবং যে যে মঙ্গলদ্রব্যগুলি আছে সেগুলি একটি লাল কাপড়ে মুড়ে তুমি তোমার লকার বা কোনো, যদি তুমি ব্যবসা করে থাকো তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের যেখানে টাকা পয়সা রাখো সেখানে রেখে দেবে। এটা রাখলে কিন্তু মনে করা হয় যে অর্থ সমাগম অতিরিক্তভাবে বৃদ্ধি পায়। তো এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই করে দেখতে পারো। এখানে দেখো আমি গণপতি বাপ্পার প্রিয় নারকেল, কলা সব নিয়ে নিয়েছি। এছাড়াও তোমরা আপেল দিতে পারো, আমি আজকে আপেল পাইনি, তার জন্য মৌসুমি ফলের মধ্যে মোসাম্বি নিয়েছি। তোমরা যে কোনো একটি ফল দিয়েও পুজো দিতে পারো। আর এখানে দেখো মা সকালবেলায় নাড়ু, মোদক সবই তৈরি করে দিয়েছে, যেগুলো গণপতি বাপ্পার অত্যন্ত প্রিয়। আমার কোনো পূজা ভিডিওতে তোমরা সবাই জানো যে আমার মায়ের একটু আধটু ছোঁয়া থাকেই, তো সেই হিসাবে আজকে মা এইগুলো বানিয়ে দিয়েছে। আর আমি বাজার থেকে এনেছিলাম লাড্ডু। তো সব কিছু মোটামুটি গণপতি বাপ্পার প্রিয় জিনিসগুলোই আমি এখানে সাজিয়ে নিয়েছি। এবার এগুলো আমি গণপতি বাপ্পাকে ভোগ হিসাবে নিবেদন করব। আর অবশ্যই যেহেতু এই পুজোটা গণপতি বাপ্পার, তাই পঞ্চদেবতাকে তো একটা আমাদেরকে নৈবেদ্য দিতেই হবে। তো পঞ্চদেবতাকে আমি এখানে নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। এই পুজোটা আমি ঘট না পেতেই করলাম, কেন কি পরের দিন সরস্বতী পুজো থাকে এবং সরস্বতী পুজোর প্রচুর আয়োজন থাকে। তো যতটা সহজ সরলভাবে আমাদের পুজো দেওয়া যায় বাড়িতে, ততটাই আমরা দিতে পারবো। তোমরা যদি কেউ চাও এখানে ঘট পেতেও তোমরা পুজোটা দিতে পারো, তবে আমি বলবো ঘট না পেতে দিলেই তোমাদের একটু হয়তো সুবিধা হবে, কেন পরের দিন কিন্তু পুজোর প্রচুর কাজ থাকে। তো চলো এইভাবে আমরা ঠাকুরকে সমস্ত ভোগ নিবেদন করে দিলাম। এরপরে তোমরা সবাই জানো যে গণপতি বাপ্পার ভোগ কিন্তু সবসময় দূর্বা দিয়ে নিবেদন করতে হয়। তো আমি এখানে দূর্বা দিয়েই নিবেদন করছি। আর পঞ্চদেবতার নামে যে আমি ভোগটা দিয়েছি সেটা আমি কিন্তু ফুলের দ্বারা নিবেদন করে দেব। এরপর আমরা মঙ্গল আরতি করে নেব।
মাঘ মাসের শুক্লা চতুর্থী তিথির সহজ সরল পূজাবিধি কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নতুন একটি কোনো পূজাবিধির সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।